ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনা টপিকটা হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ইউনিট নাম্বার 6। তো ষষ্ঠ অধ্যায়টা টাইটেলটা এখানে দিয়ে রাখছি আমি, বস্তুর উপর তাপের প্রভাব। তো বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়টা সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা অর্জন করতে হলে আসলে আমরা পুরো অধ্যায়টাকে পড়বো কতগুলো টপিকের উপর বেস করে। সেই টপিকগুলো হচ্ছে কি, আমি জাস্ট এখানে টোটাল 10টা টপিকের কথা লিখে রাখছি। এই 10টা টপিক সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা আসলে আমাদের ষষ্ঠ অধ্যায় সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা চলে আসবে। তো ভিডিওটা সম্ভবত একটু বড় হতে পারে, তোমরা সবাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত থাকবা। তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে তাপ ও তাপমাত্রা, দ্বিতীয় টপিকটা হচ্ছে তাপমাত্রার প্রবাহের দিক, সেটা কিসের উপর নির্ভর করে সেই জিনিসটা আমরা দেখবো। তারপর অভ্যন্তরীণ শক্তি, পদার্থের তাপমাত্রিক যে ধর্মটা, তারপর বিভিন্ন স্কুলের মাঝে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা কি সেটা আমরা দেখবো। এখানে একটা সূত্র অবশ্যই আছে। এরপরে পদার্থের তাপীয় প্রসারণ, তাপীয় প্রসারণের ক্ষেত্রে কঠিন, তরল আর গ্যাসীয় পদার্থের তিনটা ভিন্ন ভিন্ন অবস্থায় পদার্থের কি প্রসারণ ঘটে সেটা, এবং কঠিন পদার্থের প্রসারণের ক্ষেত্রে প্রসারণের তিনটা সহগ আছে, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণের সহগ। এটাকে আলফা, বিটা এবং এটাকে গামা বলা হয়, এবং এগুলো পরিমাপ করার একটা সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা দেখব। এরপরে তরল বস্তুর প্রসারণ, এক্ষেত্রে প্রকৃত আর আপাত প্রসারণের বিষয়টা বোর্ডের সেন্ট্রাল এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। সর্বশেষ গ্যাসীয় প্রসারণের ক্ষেত্রে এখানে একটা পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্রটা আছে। এই সূত্রটা থেকে কখনোই অঙ্ক আসে না, আসে যেটা সেটা হচ্ছে জাস্ট একটা ব্যাখ্যা। সেই ব্যাখ্যাটা কি সেটাই আমরা বলবো, এবং এই সূত্রটা থেকেও একটা ব্যাখ্যাই আসে। দ্বিতীয় যে সূত্রটা আমরা লিখে রাখছি, ভিপি ইজ ইকুয়াল টু, এটা ভিপি না অবশ্যই, এটা হচ্ছে ভিটা পি ইজ ইকুয়াল টু 1/টিপি। এই সূত্র থেকে জাস্ট আমাদের একটা ব্যাখ্যা আসে, কখনোই অঙ্ক আসে না। এরপরে বিষয়টা হচ্ছে পদার্থের অবস্থা পরিবর্তনের উপর তাপের যে প্রভাবটা থাকে আমরা সেটা দেখবো। তারপর আপেক্ষিক তাপের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ষষ্ঠ অধ্যায় থেকে যদি অঙ্ক আসে তাহলে এই সূত্রে অঙ্ক অবশ্যই আসবে। সূত্রটা হচ্ছে S ইকুয়াল টু কিউ বাই এম ডেল থিটা। এটাকে আবার আমাদের অনেক গাইডগুলোতে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা দ্বারা প্রকাশ করা হয়েছে। এরপর নবম আমাদের টপিকটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি আর গণনাঙ্ক স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। তাহলে ষষ্ঠ অধ্যায়কে আমি যে 10টা ভাগে ভাগ করছি, সেই 10টা ভাগের প্রথম ভাগটা হচ্ছে আমাদের প্রথম টপিক, বা বলা যায় টপিক নাম্বার 1, সেটা হচ্ছে তাপ ও তাপমাত্রা। তো তাপ ও তাপমাত্রা বিষয়টা কি আমরা দেখি, তাপ ও তাপমাত্রার মধ্যে কম্প্যারিজনটা বা সেটা কি হয় সেটা আমরা এখন দেখবো। তো তাপ বিষয়টা হচ্ছে, তাপ আমরা জানি এটা হচ্ছে এক ধরনের শক্তি। তাপ হচ্ছে এক ধরনের শক্তি। তো যেরকম আমরা বলে থাকি তাপ শক্তি, তো সব শক্তির মতো তাপ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে, এবং সব শক্তির মতো এই তাপ শক্তিরও কাজ করার একটা সামর্থ্য আছে, এবং এটার সব শক্তির মতো এটার একটা একক আছে, সেই এককটা হচ্ছে জুল। তাপ শক্তির আরেকটা একক আছে, সেটা হচ্ছে ক্যালোরি। তো জুল আর ক্যালোরির মধ্যে আবার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে 4.2 এর। 4.2 এর কি দেখো, 1 ক্যালোরি সমান আমাদের 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। এই ইনফরমেশনটা এমসিকিউর জন্য খুবই বেশি ইম্পর্ট্যান্ট। আর এরপরে তাপের যদি সংখ্যাটা চাওয়া হয় তাহলে সংখ্যাটা অনেকটা এরকমভাবে দেওয়া যায় যে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা জানি যে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা যখন আর কি তাপ দিই, তো সেক্ষেত্রে বস্তুটার যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, যদি বস্তুটা এরকম অবস্থা থাকে, এটার আণবিক অবস্থা এরকম আছে, এই ভিতরের ফোঁটাগুলো হচ্ছে পদার্থটার ভিতরে পরমাণুর অবস্থান। এই বস্তুটাকে যখন আমরা তাপ দিব তখন এই যে ভিতরের অণুগুলো আছে এগুলো ছোটাছুটি শুরু করে দেয়, ভিতরের মধ্যে ছোটাছুটি শুরু করে দেয়। তাহলে ছোটাছুটি শুরু করা মানে হচ্ছে কণাগুলোর গতি। তো আমরা বলতে পারি এই যে কণা আছে, এই কণাগুলোর মানে পদার্থের ভিতরের কণাগুলোর গতির ফলে পদার্থতে শক্তি প্রাপ্তি ঘটে, অর্থাৎ পদার্থতে শক্তির প্রাপ্ত হয়, অর্থাৎ প্রাপ্ত শক্তি, সেটাই হচ্ছে আমাদের তাপ। অর্থাৎ পদার্থের ভিতরের কণাগুলো যখন গতিশীল হয় তখন সেই গতিশীল হওয়ার কারণে পদার্থ যে শক্তি লাভ করে সেটাই হচ্ছে তার তাপ শক্তি। আর তাপ শক্তিকে যেহেতু আমরা জানি শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য, সুতরাং আমরা বলতে পারি যে কণাগুলোর গতিশীলতার কারণে কোনো একটা বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাই হচ্ছে তার তাপ। এরপর আসলে তাপমাত্রার বিষয়টাতে, তাপমাত্রা হচ্ছে আমাদের তাপের পরিমাণের বিষয়টা নির্দেশ করে। তাপের পরিমাণ, এটাকে তাপীয় অবস্থা বলা হয়। অর্থাৎ তাপমাত্রা হচ্ছে পদার্থের সেই তাপীয় অবস্থা যা নির্ধারণ করে, কি নির্ধারণ করে এই জিনিসটা যে আমি একটা বস্তুকে
আমি দ্বিতীয় আর একটা কোনো বস্তুর পাশাপাশি আনলাম, তো তখন এই বস্তুটা তাপ কি দেবে, এই বস্তুটা কি একে তাপ দেবে নাকি ওর কাছ থেকেও তাপ গ্রহণ করবে সেটা নির্ধারণ করে। অর্থাৎ তাপমাত্রা হচ্ছে কোনোটা বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে আমি এই বস্তুটাকে অন্য আরেকটা বস্তুর কাছাকাছি আনলে এই বস্তুটাকে তাপ দেবে নাকি ওর কাছ থেকেও তাপ গ্রহণ করবে। তো হচ্ছে তাপ আর তাপমাত্রা সংক্রান্ত আলোচনাটা। তো আমাদের দ্বিতীয় বিষয়টা বা টপিক নাম্বার 2 সেটা হচ্ছে তাপ ও তাপমাত্রার প্রবাহের দিকটা। তো এই বিষয়টা আলোচনা শুরু করার আগে একটা বিষয় দেখো, আমাদের এখানে একটা বড় পাত্র দেওয়া আছে আর এখানে একটা নল দেওয়া আছে। দুইটা নলকে আমরা পি নামক একটা পিনের মাধ্যমে আটকে রাখছি বা পৃথক করে রাখছি। তো যখন আমি পিনটাকে খুলে দেবো তখন আসলে ঘটনাটা কি ঘটবে, পানি কি এখান থেকে এটাতে আসবে নাকি এটা থেকে এটাতে আসবে। দেখো এই ক্ষেত্রে যে উচ্চতাটা আছে সেই উচ্চতাটাকে যদি আমি ধরি 10 মিটার, তাহলে এই ক্ষেত্রে আমার যে উচ্চতাটা আমি পাবো সেটা অবশ্যই আমার 5 মিটারের কাছাকাছি হবে। তাহলে দেখা যাচ্ছে এটার উচ্চতা কিন্তু এটার থেকে বেশি। তবে এটাতে পানির পরিমাণ কত, যদি আমি ধরি এটাতে 5 কেজি পানি আছে, তাহলে পরিমাণগত দিক থেকে চিন্তা করে আমরা বলতে পারি যে এটা যে অলমোস্ট তাহলে 20 কেজির মতো পানি হবে। তাহলে দেখো এটাতে পানির পরিমাণ কম আছে 5 কেজি আর এটাতে পানির পরিমাণ বেশি আছে 20 কেজি, বাট যখন আমি পিনটাকে খুলে দেবো তখন পানি কিন্তু কম পানি থেকে বেশি পানির দিকে চলে আসতেছে। কারণ শুধু এটাই যে এটার উচ্চতা বা এইচ এর মানটা বেশি আর এটার এইচ এর মানটা কম, অর্থাৎ পানি বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে প্রবাহিত হয়, বেশি পরিমাণ থেকে কম পরিমাণের দিকে প্রবাহিত হবে সবসময়, তার কোনো মানে নেই। একই বিষয়টা আমাদের তাপ ও তাপমাত্রার প্রবাহের ক্ষেত্রেও প্রযোজ্য ঘটে। ধর আমি এখানে যদি এরকম দুটো বস্তুর কথা বিবেচনা করি, একটা বস্তু একটু ছোট এবং আরেকটা বস্তু একটু বড়, তো এটার মধ্যে যেই পরিমাণে তাপ আছে এটার মধ্যে থাকা তাপটাকে যদি আমি যদি আমি ধরি 1000 জুল, তাহলে এটার পরিমাণগত বড় দিক থেকে আমাদের এরকম একটা ধারণা চলে আসে যে এটার মধ্যে তাহলে তাপমাত্রার পরিমাণ হবে 5000 জুল। তো এখন তার মানে কি, এই দুটাকে যদি এখন আমি একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে দেই তাহলে কি এই বেশি তাপের বস্তুরা থেকে কম তাপের বস্তুরা দিকে সবসময় শক্তির প্রবাহ ঘটবেই কি? আসলে বিষয়টা এরকম না। এটার কোনো মানে নেই যে বেশি তাপের দিক থেকে কম তাপের দিকে শক্তি প্রবাহ ঘটতেই হবে। বিষয়টা এরকম যে তাপ আর তাপমাত্রার ক্ষেত্রে কোন বস্তুর দিকে তাপটা যাবে সেটা নির্ভর করে আমাদের তাপমাত্রার উপর। অর্থাৎ যদি এই বছরের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হয় আর এই বছরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এই ক্ষেত্রে দুইটা বস্তুর মধ্যে তাপের যে প্রবাহ হবে সেটা হবে এরকম, অর্থাৎ এই বস্তু থেকে এটার দিকে যাবে, তাপটা আমাদের এই বস্তু থেকে এই দিকে এরকমভাবে চলে আসবে। যদিও দেখো এটার মধ্যে তাপের পরিমাণটা কিন্তু কম ছিল, বাট এটার মধ্যে তাপের পরিমাণটা বেশি। ঠিক যেমন ঘটনাটা আমাদের পানির প্রবাহের ক্ষেত্রে ঘটছিল, এখানে ঘটনাটা একই রকম ঘটতেছে। সেই ঘটনাটা কি, তাপ কোন দিকে প্রবাহিত হবে, দেখো প্রবাহিত হচ্ছে তাপ শক্তি প্রবাহিত হচ্ছে, বাট তাপ শক্তির প্রবাহ সেটা ডিপেন্ড করতেছে তাপমাত্রার উপর। প্রবাহিত হচ্ছে কিন্তু তাপ শক্তি, আবার এটা কেউ ভেবে নিও না যে প্রবাহিত হইতেছে তাপমাত্রা, আসলে প্রবাহিত হইতেছে তাপ শক্তি। তবে তাপ শক্তি কি পরিমাণে প্রবাহিত হবে আর কোন দিকে প্রবাহিত হবে সেটা নির্ধারণ করে দিতেছে এই তাপমাত্রা নামক রাশিটা। তো এখন তৃতীয় আলোচনা বিষয়টা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি। তো একটা বিষয় তোমাদের আমি একটু ক্লিয়ার করি, তোমাদের বোর্ড বই অভ্যন্তরীণ শক্তির যে টপিক যে পার্টটা আছে মেবি 6.1.2 লেসনটা, তো সেখানে অভ্যন্তরীণ শক্তির টপিকটা নিয়ে আসা হয়েছে। তো সেখানে অভ্যন্তরীণ শক্তির টপিকটাতে আসলে তারা তাপমাত্রার প্রবাহের দিকটাকেই বিশ্লেষণ করছে এবং তাপমাত্রার যে সংজ্ঞাটা সেটাকে বিশ্লেষণ করছে। সেখানে অভ্যন্তরীণ শক্তি আসলে বিষয়টা কি সে ব্যাপারে কোনো আলোকপাত করাই হয় নাই। তো অ্যাকচুয়ালি অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে কি, দেখো আমি তো অভ্যন্তরীণ শক্তিটার কথা বলি, তাহলে আমাদের আশেপাশে পরিবেশে যে বস্তুগুলো আছে সেই প্রত্যেক বস্তুর মধ্যে একটা সহজাত শক্তি নিহিত থাকে। এই সহায়তা শক্তিটা দুটি কাজ করতে পারে। প্রথম কাজটা হচ্ছে অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এটা নিজে কাজ করতে পারে বা কাজ করার ক্ষমতা রাখে। এবং এই সম্পূর্ণ বিষয়টাকে আমরা বলে থাকি কোনো একটা বস্তুর অভ্যন্তরীণ শক্তি।
অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি হচ্ছে সেই শক্তি যা প্রত্যেকটা বস্তুর মধ্যেই একটা সহায়তা শক্তি হিসেবে নিহিত থাকে এবং সেই শক্তিটা অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে আর কাজ করার সামর্থ্য রাখে। আর এই অভ্যন্তরীণ শক্তিটা দ্বারা এখানে আমাদের মূলত তাপ শক্তিটাকে ইঙ্গিত করা হইতাছে। যেমন কোনো একটা বস্তুর মধ্যে যখন তাপের উপস্থিতি থাকবে তখন সেই বস্তুটার মধ্যবর্তী তাপটা অন্য শক্তিতে রূপান্তরিত হইতে পারে এবং সেই তাপটা দ্বারা আমরা কখনো কখনো কোনো কাজও করতে পারি। যেমন আমাদের গাড়ির ইঞ্জিনগুলো কিন্তু এই তত্ত্বটাকে কাজে লাগিয়ে চালনা করা হয়। তো টপিক নাম্বার 4 হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক ধর্মের একটা সংজ্ঞা আমাদের আছে, সেই সংজ্ঞাটা হচ্ছে দেখো, পদার্থের যে ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয়। তো যে পরিমাণ নিরূপণ করে তাপমাত্রা সূক্ষ্মভাবে নির্ণয় করা সম্ভব হয় তাকে পদার্থের তাপমাত্রিক ধর্ম বলে। তো এটা সম্পূর্ণটা হচ্ছে আসলে তাপমাত্রিক ধর্মের সংজ্ঞা, আর কিছুই না। তো এটা মুখস্থ করবা তোমরা শুধুমাত্র ক নাম্বারের জন্য, বা 1 নাম্বার পাবা মার্কস। তো অনেকের কাছে একটা বিষয় অনেক অদ্ভুত মনে হতে পারে যে বিষয়টা তো অনেকটা বড়, আমরা সাধারণত বাংলা কিংবা ইসলাম শিক্ষায় খ নম্বরের জন্য এত বড় একটা কিছু লিখে থাকি, বাট সম্পূর্ণটা হচ্ছে দেখো একটা লাইন। তো একটা মাত্র সেন্টেন্স এখানে আছে, সেন্টেন্সটা অবশ্যই যথেষ্ট বড়, বাট এটা সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, কারণ সংজ্ঞাটা অনেকবার পরীক্ষা আসে। তো তাপমাত্রিক ধর্মের সংজ্ঞাটা হচ্ছে তাপমাত্রিক ধর্মটা হচ্ছে পদার্থের যে ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয়। প্রথম বিষয়টা দেখো, নিয়মিতভাবে পরিবর্তন হবে, অর্থাৎ একটা সিকোয়েন্স মেনটেন করে চলবে। 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনের ফলে যে পরিমাণ প্রথমবার পরিবর্তন হয়েছে পরবর্তী 1 ডিগ্রির জন্য একটা নিয়ম থাকবে যে সে কি পরিমাণে পরিবর্তিত হবে, এবং যে পরিমাণে পরিবর্তিত হবে সেই পরিবর্তনের হার কিংবা পরিমাণটাকে আমরা যদি বের করি, তাহলে সেই পরিবর্তনের হারটাকে বের করে এই বের করা হার থেকে আমরা এই হারটা নির্ণয় করার পর আমরা সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারবো যে তাপমাত্রাটা আসলে এই অবস্থা কত আছে। তো তাপমাত্রিক ধর্ম হিসাবে মানে আমাদের রোদ, থার্মোমিটার অথবা পারদ, যে থার্মোমিটারগুলো আছে আমাদের, তো রোদ আর পারদ থার্মোমিটারের ক্ষেত্রে আমাদের এই পদার্থের তাপমাত্রিক ধর্মটাকে বেশ ভালোভাবে ইউজ করা হয়। সেখানে এই রোদটা হচ্ছে একটা তাপমাত্রিক পদার্থ এবং এই তাপমাত্রিক পদার্থের ধর্মটাকে কাজে লেগে তাপমাত্রা নিরূপণ করা হয়। যেমন আমরা জানি পারদ থার্মোমিটারের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে আমরা যখন আমাদের কারো জ্বর হয় তখন আমরা ডাক্তারখানায় যখন আমাদের জ্বরের পরিমাণটা পরিমাপ করতে যাই, তো পরিমাপ করতে যাওয়ার সময় ডাক্তার আমাদেরকে একটা থার্মোমিটার দেয়, সেই থার্মোমিটার মাধ্যমে আমাদের জ্বরটা পরিমাপ করা হয়। আসলে সেখানে ঘটনাটা যা ঘটে সেটা হচ্ছে, আমরা এটাকে একটা থার্মোমিটার কল্পনা করি, এটা যদি আমরা একটা থার্মোমিটার কল্পনা করি, তাহলে থার্মোমিটার এই যে অংশটা আছে না, এই অংশটাতে পারদ জমা থাকে, প্রথম অবস্থায় জমা থাকে পারদ। তো এই পারদ জমা থাকার পর আমাদের যখন এই অংশটাকে আমাদের বগলের কাছে নিয়ে যাওয়া হয়, তখন সেখানে আমাদের পারদটার মানে পরিবেশগত তাপমাত্রার তুলনায় আমাদের বগলের তাপমাত্রাটা যখন বেশি থাকে, যখন আমাদের শরীরে জ্বর থাকে, তখন এই পারদটা আস্তে আস্তে উপরের দিকে চলে আসে, প্রসারিত হতে থাকে, প্রসারিত হয়ে যে বাড়তি অংশটা সেটা এখানে চলে আসে। বিষয়টা অনেকটা এরকম যে আমরা যখন 7-আপের বোতলটাকে ঝাঁকায় তারপরে খুলি, তখন আমাদের 7-আপের বোতল থেকে 7-আপগুলো বাইরে বেরিয়ে আসে। তো প্রসারণের কারণে ঘটনাটা ঘটে। তো এই ক্ষেত্রে প্রসারণটা ঘটে তাপ দেওয়ার কারণে এই পারদটার প্রসারণ ঘটে, মানে তার পারদটা আয়তনগতভাবে বৃদ্ধি পেয়ে যায়, বৃদ্ধি পেয়ে সে ভিতরের দিকে চলে আসে, এবং যত তাপমাত্রা বৃদ্ধি পাবে সে তত ভিতরের দিকে চলে আসবে। ধরো 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন 90 ডিগ্রি সম্পূর্ণ আমাদের শরীরের তাপমাত্রা যখন 100 ডিগ্রি ফারেনহাইট থাকে, তখন দেখা গেল সেটা এই পর্যন্ত চলে আসছে, কারণ 100 ডিগ্রি ফারেনহাইটের জন্য সে এই পর্যন্ত প্রসারিত হওয়ার ক্ষমতা রাখে। আবার যখন 101 ডিগ্রি ফারেনহাইট হলো আমাদের শরীরের তাপমাত্রা, তখন সে আরেকটু বেড়ে গেল, কারণ সে আরও 1 ডিগ্রির জন্য আরেকটু পরিমাণ বেশি প্রসারিত হতে পারে। তো এই যে পারদটা প্রসারিত হইতেছে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পারদের অবস্থার পরিবর্তন হইতেছে, এক্ষেত্রে পারদটা যে ধর্মটা কাজে লেগে কাজটা করা হইতেছে সেটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম, আর এক্ষেত্রে পারদটা একটা তাপমাত্রিক পদার্থ হিসেবে কাজ করে। আরেকটা বিষয়, যারা থার্মোমিটার খুব ভালোভাবে লক্ষ্য করছো তারা দেখছো যে থার্মোমিটারের ক্ষেত্রে এখানে একটা গোল প্যাঁচানোর মতো একটা অংশ থাকে ভিতরে। এই গোল প্যাঁচানোর মতো অংশটার কাজ হচ্ছে যে এই
যেই পর্যন্ত পারদটা উঠে আসে প্রসারিত হয়ে, এরপর থেকে পারদটা আপনা আপনি নামতে পারে না। পারদটাকে আমাদের পরবর্তী থার্মোমিটারকে দেখা যায় ডাক্তার অনেক সময় ঝাঁকায়, তো ঝাঁকায় তারপরে সে তার বক্সটা থার্মোমিটার বক্সটাতে রাখে। এটার কারণ হচ্ছে এটা যে যতক্ষণ পর্যন্ত সেটাকে না ঝাঁকাবে ততক্ষণ পর্যন্ত পারদটা এই পর্যন্ত উঠেই থাকবে, এবং যখন ঝাঁকানো হবে তখন আস্তে আস্তে এটা আবার তার আগের অবস্থানে চলে আসবে। তো বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কটা জানতে হলে আমাদের জাস্ট এখানে একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা কি দেখো, এই হচ্ছে আমাদের সেই সূত্রটা হচ্ছে c/5 = f - 32/9 = k - 273 ডিভাইডেড বাই 5। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন স্কেলের আমাদের সম্পর্ক। এটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল আর কেলভিন স্কেল। তো এই সূত্রটা তোমাদের জানার জন্য বেশি ইম্পর্টেন্ট সূত্র, সেই সূত্রটা অবশ্যই কষ্ট করে মুখস্থ করে ফেলো, পরবর্তী অঙ্কগুলো যেটা কাজে। সূত্রটাকে আমরা যে সূত্রটা দেখলাম সেই সূত্রটাকে কাজে লাগিয়ে এখন চলো কিছু অঙ্ক করা যাক। আমাদের এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে যদি আমরা ফারেনহাইট স্কেলে প্রকাশ করি তাহলে সেই ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা কত হবে? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা, তাহলে প্রদত্ত সেলসিয়াস স্কেলের তাপমাত্রা আমাদের সেলসিয়াস স্কেলের তাপমাত্রা হচ্ছে c = 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে আমরা ফারেনহাইট স্কেলে পরিণত করবো। তাহলে আমরা লিখি যে আমরা জানি তো সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্কটা ছিল আমাদের, সেই সম্পর্কটা হচ্ছে c/5 = f - 32 ডিভাইডেড বাই 9, এই সূত্রটা। এই সূত্রটাকে এখন আমরা অ্যাপ্লাই করি। আমাদের সি এর মান জানা আছে, সি এর মান হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সি এর পরিবর্তে বসাই দিতে পারি আমরা 50 ডিভাইডেড বাই 5 = f - 32 ডিভাইডেড বাই 9। অথবা আমরা 50কে যখন 5 দ্বারা ভাগ করবো তখন এখানে থাকবে কত? 10। তাহলে বলতে পারি 10 = f - 32 বাই 9। এরপর যদি আমরা বজ্র গুণন করে দিই, অর্থাৎ এই অংশটার সাথে এই অংশ এবং এই অংশটার সাথে এই অংশের গুণন, সেটাকে আমরা বজ্র গুণন বলে থাকি। অর্থাৎ এটার সাথে টেনে নিচে মনে মনে 1 ধরা আছে, সেই 1 এর সাথে f - 32 কে গুণ করলে আসবে f - 32, এবং 9 এর সাথে 10 কে গুণ করলে আসবে 90। তাহলে আমাদের f = এই পাশে 32টা মাইনাস ওই পাশে চলে গেলে হয়ে যাবে প্লাস, তাহলে 90 প্লাস 32। সুতরাং আমরা বলতে পারি f = তাহলে আসবে 122 ডিগ্রি ফারেনহাইট, এবং এটা হচ্ছে তাহলে আমাদের প্রদত্ত অ্যান্সার, এবং অঙ্কটা তাহলে এখানে শেষ। এরপর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আমাদের, প্রথমটা তো আমাদের কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয়টা হচ্ছে আমাদের কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল সমান হবে? কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেলের পরিমাণটা ফারেনহাইট স্কেলের পরিমাণটা আমাদের সমান হবে? তাহলে চল অঙ্কটা শুরু করা যায় এক্ষেত্রে। তাহলে যেহেতু বলা হয়েছে যে সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সমান হবে, সুতরাং আমাদের এখানে c = f হবে। c = f হবে, এটা হচ্ছে প্রথম আমাদের ইকুয়েশন। এরপর আমরা তাহলে যেহেতু বলা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের কথাটাই বলা হয়েছে, সুতরাং আমরা সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা লিখে ফেলি। c/5 = f - 32 ডিভাইডেড বাই 9। তাহলে এখানে আমাদের বলছি c = f হবে, তাহলে আমরা f এর পরিবর্তে c লিখে ফেলতে পারি, অর্থাৎ c/5 c - 32 ডিভাইডেড বাই 9। এরপর আমরা বজ্র গুণন করে দিই, তাহলে 9c আসবে। এই 9 এর সাথে এই পাশে c-টাকে গুণ করে 9c, আর এই পাশে 5 এর সাথে c - 32 কে আমরা গুণ করতে পারি, তাহলে আমাদের এখানে আসলো 9c। এরপর আমাদের পাশে প্লাস c-টাকে পাশে নিয়ে আসলে হয়ে যাবে -c, তাহলে 9c - 5c = -160। এরপর আমাদের এখানে থাকলো তাহলে 4c = তাহলে আমাদের -160। সুতরাং আমাদের c সমান তাহলে আসবে কত? অথবা c সমান -160 ডিভাইডেড বাই 4, অথবা c সমান সুতরাং বলতে পারি আমরা এখানে c সমান -40 ডিগ্রি সেলসিয়াস। তো এই -40 ডিগ্রি তাপমাত্রাটাতে বিষয়টা এরকম যে -40 ডিগ্রি সেলসিয়াস যেই পরিমাণ তাপমাত্রা রেফার করে -40 ডিগ্রি ফারেনহাইট সেম একই পরিমাণে তাপমাত্রা আমাদেরকে রেফার করে। তো এটাই হচ্ছে আমাদের, তাহলে বলতে পারি -40 ডিগ্রি হচ্ছে আমাদের প্রদত্ত অ্যান্সার। এবার তৃতীয় অঙ্কটা প্র্যাকটিস করা যাক। তৃতীয় অঙ্কটা হচ্ছে আমাদের কোন তাপমাত্রায় কেলভিন আর ফারেনহাইট স্কেল সমান হবে? কোন তাপমাত্রায় কেলভিন আর ফারেনহাইট স্কেল সমান হবে? যেহেতু বলা হয়েছে কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল সমান হবে, সুতরাং আমাদের c কেলভিন যেহেতু কে দ্বারা প্রকাশ করা হয়, তাহলে k = f হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ অঙ্কের। এরপর আমরা যদি এই কেলভিন আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক নিরূপণ করি, তাহলে সেই সম্পর্কটা হচ্ছে এরকম যে k - 273 ডিভাইডেড বাই 5 =
f মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এরপরে আমরা বর্গমূল করি, তাহলে পাশে 9 এর সাথে আমাদের কে ইন্টু মাইনাস 273, আর এই পাশে 5 এর সাথে f মাইনাস 32, এরপরে 9k। তাহলে টোটালটাকে আমাদের যখন 9 ইন্টু কে 9k 9 মাইনাস 273 ইজ ইকুয়াল টু মাইনাস 2457, 5 ইন্টু কে ইজ ইকুয়াল টু 5k, আবার 5k যখন মাইনাস 32 সাথে গুণ করি তখন আসতেছে মাইনাস 160। এরপরে এ পাশের 9k আর মাইনাস 2457কে একই রকম রেখে আমরা এ পাশের 5 এর পাশে আমাদের যে এফটা আছে সেই এফটাকে আমরা কে লিখতে পারি, কারণ আমাদের প্রথম ইকুয়েশন ছিল যে কে ইজ ইকুয়াল টু এফ, সুতরাং আমরা এফটাকে কে লিখে ফেললাম মাইনাস 160। এরপরে সহজ সমীকরণ আমাদের এখানে প্লাস 9k আছে, এখানে মাইনাস 5k আছে, তাহলে প্লাস 5kটাকে এখানে নিয়ে আসলে মাইনাস 5k হয়ে যাবে, আর এখানে মাইনাস 160, আর পাশে মাইনাস যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটাকে যখন পক্ষান্তর করবো তখন সেটা তার চিহ্ন পরিবর্তন করবে 2297। তাহলে আমাদের এখানে 4k, এখানে 4টা গুণবস আছে, পক্ষান্তর করে এটা হয়ে গেছে ভাগ, তারপর আমরা সুতরাং টোটাল ক্যালকুলেশন করে কে এর মান পেলাম 574.25। তাহলে এই বিষয়টা মানে হচ্ছে যে আমাদের 574.25 ডিগ্রি কেলভিন তাপমাত্রা যেই কথা আমাদের 574.25 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পরিমাণটা একই থাকবে। আর একটা বিষয় এখানে তোমাদের এক্সট্রা আমি দিয়ে রাখি, সেই বিষয়টা হচ্ছে আমাদের তাপমাত্রা যে আন্তর্জাতিক একক তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক এককটা হচ্ছে আমাদের কেলভিন। সুতরাং আমরা যেই তাপমাত্রা আমাদের পরীক্ষার সময় সবসময় কেলভিন তাপমাত্রাটা দেওয়া থাকবে এবং সেটাকে আমাদেরকে প্রয়োজন অনুযায়ী সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করতে হবে। বাট ফারেনহাইট তাপমাত্রাটা শুধুমাত্র আমাদের যে আমরা যখন শরীরে জ্বর হয় সেই জ্বরটা আমরা পরিমাপ করতে যাই ডাক্তারখানায়, শুধুমাত্র তখনই আমাদের ফারেনহাইট স্কেল ব্যবহার করা হয়। এছাড়া দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে আমাদের সাধারণত সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করা হয় এবং বৈজ্ঞানিক পরীক্ষার ক্ষেত্রে কেলভিন তাপমাত্রাটাকে ব্যবহার করা হয়।